হ্যালো কাছের এবং দূরের সব বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি এমআর রুবেল আবারও আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমি ফার্স্ট এপিসোডে দেখিয়েছিলাম ঢাকা থেকে বাই ট্রেন জার্নি করে জলপাইগুড়ি হয়ে মিরিক পর্যন্ত কিভাবে আসবেন তার ডিটেলস সব ইনফরমেশন। এই এপিসোডে আমি দেখাবো মিরিক থেকে দার্জিলিং যতটা পসিবল আপনাদের সঙ্গে এই ট্যুরটা শেয়ার করার চেষ্টা করব। আমরা মিরিক ঘুরে এখন দার্জিলিংয়ের পথে রওনা করেছি। চলতে চলতে আমরা প্রায় 5,000 ফুট উপরে উঠে গিয়েছি। কখন যে উঠে গিয়েছি আমরা নিজেরাও কিন্তু জানি না। আর টি বাগানগুলোর ভিতর দিয়ে এত উপরে আকাশপথে যাওয়াটা সত্যি খুবই অসাধারণ একটি অভিজ্ঞতা। আমরা কিন্তু কোনো হেলিকপ্টার বা বিমানে না, জিপ গাড়িতে করেই যাচ্ছি, যা আসলেই অসাধারণ এই মেঘের ভিতর দিয়ে যাওয়াটা। চারিপাশের সব পাহাড় জুড়েই রয়েছে চা বাগান আর চা বাগান। দেখলে আসলেই মনে হবে যে আপনি হয়তো বা আকাশ দিয়েই উঠছেন। মেঘের ভিতরে এভাবে যাওয়াটা সত্যি দারুণ ব্যাপার। পৃথিবীটা কত সুন্দর। শুকরিয়া আল্লাহ এই সুন্দর দৃশ্য দেখার সুযোগ করে দিয়েছেন। যা হোক, চলতে চলতে আমরা কিন্তু দার্জিলিং শহর দেখতে পাচ্ছি। দূরে মেঘে ঢাকা একটি ছোট্ট শহর, এখান থেকে খুবই ছোট দেখা যায়। আমরা এখন এই মুহূর্তে যেখান দিয়ে যাচ্ছি, এখন আপনাদের দার্জিলিংয়ের ব্যাপারে কিছু ইনফরমেশন শেয়ার করার ট্রাই করব। দার্জিলিং হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি শহর ও পৌরসভা। এই শহরটি হিমালয়ের শিবালিক পর্বত শ্রেণীতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6,700 ফুট উপরে অবস্থিত। শহরটি চা শিল্পের জন্য বিখ্যাত। বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা উপভোগ করার জন্য ইউনেস্কো খ্যাত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 19 শতাব্দীর ঘোড়ার দিকে ব্রিটিশ ভারতের প্রশাসন এই এলাকার একটি স্যানিটোরিয়াম ও একটি সামরিক ডিপো স্থাপন করে। এই অঞ্চলে প্রচুর চা বাগান গড়ে ওঠে এবং চা উৎপাদকেরা কালো চায়ের সংকট উৎপাদন করতে শুরু করেন এবং নতুন ধরনের গাজন প্রক্রিয়ার উদ্ভাবন করেন। এর ফলে যে বিশেষ দার্জিলিং চায়ের উদ্ভব ঘটে তা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি লাভ করে এবং বিশ্বের সর্বাধিক জনপ্রিয় কালো চাগুলোর মধ্যে অন্যতম আসন গ্রহণ করে এই শহরটি। দার্জিলিং হিমালয় রেলের এই শহরকে সমতল সঙ্গে যুক্ত করেছে। ভারতের যে অল্প কয়েকটি বাম চালিত ইঞ্জিন এখনও কার্যকরী, তার মধ্যে কয়েকটি এই রেলের অন্তর্গত। দার্জিলিং শহরে ব্রিটিশ ধাঁচের একাধিক পাবলিক স্কুল রয়েছে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এবং কয়েকটি প্রতিবেশী রাষ্ট্র থেকেও ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করতে আসে। মোটামুটি সাজানো গোছানো এই পাহাড়ি শহরটা যত দেখবেন ততই আপনি অবাক হতে থাকবেন। দার্জিলিংকে কেন হিল কুইন বলা হয় সেটা আসলে এখানে না আসলে হয়তোবা বোঝাই যাবে না। এত সুন্দরভাবে সাজানো, মনে হয় যে কেউ নিজ হাতে এটি সাজিয়েছে। বাহ, আল্লাহর কি দারুণ সৃষ্টি। তো আমরা কিন্তু দেখতে দেখতে দার্জিলিং শহরের ভিতরে ঢুকে পড়েছি। আর এখানে বেশ কিছু দেখার মতো জায়গা রয়েছে যা কোনোভাবেই কিন্তু দেখতে ভুল করা যাবে না। প্রথম যেটা আমাদের চোখে পড়ল, ঘুম স্টেশন, যেটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 7,407 ফিট উপরে অবস্থিত। ইন্ডিয়ার সব থেকে উঁচু রেল স্টেশন এটা। কারো কারো মতে সারা বিশ্বের সব থেকে উঁচু রেল স্টেশন এটি। মাশাল্লাহ, কি দারুণ। আসলে কি বলা উচিত বুঝতেছি না, জাস্ট অবাক হয়ে বুঝতে ইচ্ছা করছে। ভূপৃষ্ঠ থেকে 7,407 ফিট এত উপরে রেল স্টেশনটি, ভাবা যায়, আসলেই অবাক করার মতো একটা ব্যাপার। এখানে কিন্তু কিছু সময় পরপরই মেঘে একদম ভরে যায়, কিচ্ছু দেখা যায় না। আবার কিছু সময়ের ভিতরেই মেঘ সরে গেলে কিন্তু চারিপাশটা খুব পরিষ্কারভাবে কিন্তু দেখা যায়। তো যাই হোক, কিছু সময় এর চারপাশ বেশ ঘুরে দেখলাম।
তো সেখান থেকে আমরা সোজা চলে গেলাম মল রোড। সেখানে কিছু সময় ঘুরে সুন্দর ভিউ দেখে একটি হোটেল বুক করলাম, কারণ পর্যটক হিসাবে এখানেই আপনি সব থেকে বেশি এনজয় করতে পারবেন, ভালো সময় কাটাতে পারবেন এখানে। আর এখন অফ সিজন থাকার জন্য আমাদের তেমন সমস্যা হয়নি রুম পেতে। এই শহরের পর্যটকদের জন্য কিন্তু এই যে পয়েন্টটি মল রোড, এটি কিন্তু খুবই উল্লেখযোগ্য একটি দর্শনীয় একটি এরিয়া। অফ সিজনে সব কিছু একটু সহজে পাওয়া যাবে, বাট উইন্টারে অনেক বেশি চাপ থাকে এখানে। যদিও চারিপাশে মেঘে ভরা থাকে, তেমন ভালো করে কিছুই দেখা যাবে না অফ সিজনে যদি আপনি এখানে আসেন। আর বিশেষ করে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু বেশ ক্লিয়ার থাকে, তখন আপনি হয়তোবা আসলে কাঞ্চনজঙ্ঘার দেখা পেতেও পারেন। আর এই শহরটি কিন্তু অনেক জ্যামের একটি শহর, যেটি আপনাকে হয়তোবা একটু অস্বস্তিতেও রাখতে পারে। আর 3,000 থেকে 5,000 রুপির ভিতরে আপনি চাইলে ভালো ভিউ দেখে একটি রুম বুক দিতে পারেন। তো আমরা সোজা গিয়ে রুমে ফ্রেশ হয়ে নিলাম, দেন রাতের খাবারের জন্য বের হয়ে গেলাম এবং রাতের দার্জিলিং শহরটা কেমন হয় সেটা একটু উপভোগ করার চেষ্টা করলাম। এখানের বিখ্যাত পুরানো একটি রেস্টুরেন্ট গ্লেনারিজ, সেখানে আমরা ডিনারের জন্য চলে গেলাম সোজা। আর এ যেন এক নতুন অভিজ্ঞতা, যেখানে আপনি নানান স্বাদের খাবার পাবেন। ইউরোপিয়ান, ফার্সি সহ নানান দেশের বাহারি খাবার কিন্তু আপনি এখানে অর্ডার করতে পারেন, বিকজ এখানে কিন্তু সব ধরনের খুব ভালো ভালো ফুড রয়েছে। এত রাতে চারিপাশে মেঘ আর মেঘ, তার মাঝে এমন একটি শহরে রাত কাটানো, ভারী খাবার উপভোগ করা সত্যি কিন্তু অসাধারণ একটি অভিজ্ঞতা। সেখানে গিয়ে আমরা অর্ডার করে চারিপাশটা ঘুরে দেখলাম, দেন খাবার চলে আসলে আমরা এই কুল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু গরম গরম ভারী খাবারগুলো আমরা খেতে শুরু করলাম। বলে রাখি, আমরা অনেক খাইতে কিন্তু অনেক পছন্দ করি। যা হোক তা হোক, নানান রকম সুস্বাদু বাহারি খাবার কিন্তু মিস করা যাবে না, এটার কোনো সমঝোতা কিন্তু হবে না, প্রচুর খেতে হবে যতটা সম্ভব। তো ডিনার শেষ করে একটু ঘুরে আবার রুমে ব্যাক করলাম। এখানের বিখ্যাত লাল শরবত, যেটা আসলে আমি নিয়ে আসছিলাম রাতের জন্য, কারণ ঠান্ডাটা একটু বেশি লাগতেছিল। তো অ্যাকচুয়ালি এটার জন্য কিন্তু একটু দরকার হয়েছিল, তো এই জন্য কিন্তু আমি নিয়ে এসেছিলাম। তো রাতে আমাদের সবাই যদিও ঘুমিয়ে পড়েছিল, আমি একা কিছু সময় কাটাইলাম রুমের ভিতরেই। তো পরের দিন আমরা আবার একটি গাড়ি ভাড়া করলাম, যেটা আমাদের কিছু জায়গা ঘুরে দেখাবে। আমরা একবারে রুম চেক আউট করে এই হোটেল থেকে বের হলাম 12টার দিকে, কারণ আমরা এখানের সব জায়গাগুলো মোটামুটি ঘুরে দেখব। দেন বিকাল 3টা বা 4টার দিকে কিন্তু আমরা গ্যাংটক সিকিমের উদ্দেশ্যে রওনা করব। তাই একবারে আমাদের যাবতীয় যা কিছু ছিল সঙ্গে সব কিছু নিয়ে আমরা একবারে কিন্তু হোটেল থেকে বের হয়েছিলাম। তো এই মল রোডটি পর্যটকদের জন্য একটি খুবই আকর্ষণীয় স্থান হওয়ার কারণে এখানে কিন্তু বেশ কিছু দোকান কিন্তু আপনাদের চোখে পড়বে, যেখানে কিন্তু এখানের ঐতিহ্যবাহী যেসব প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। আপনি যদি চান এখান থেকে কিন্তু আপনি সেগুলা সংগ্রহ করতে পারবেন। আপনি যদি কোনো কিছু কেনাকাটা করতে চান, অবশ্যই এখান থেকেই আপনি কিন্তু কেনাকাটাগুলো করে নিতে পারেন। তো ইতিমধ্যে কিন্তু আমাদের গাড়িটিও চলে আসছে, যে গাড়িটি আমাদের দার্জিলিং শহরটি ঘুরে ঘুরে দেখাবে। তো আমরা গাড়িতে ওঠার আগে আমরা গ্যাংটকের যে পারমিশন বা গ্যাংটকের যে টিকিট, সেটা কিন্তু আমরা বুক দিয়ে রেখে আমরা গাড়িতে উঠলাম। আর আমাদের সঙ্গে এখন যিনি গাড়ি ড্রাইভ করছেন, সুরেশ দাদা, তিনিও কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ। তিনি কিন্তু আমাদের এই শহরের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো আমাদের দেখাবে। তো প্রথমে আমরা যেখানে গেলাম জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা। 1972 সালের এটা শুরু হয়। পাহাড়ি মেঘের ভিতরে এত উপরে এমন একটা পুরাতন নিদর্শন, সত্যি যা বিশ্বাস করা যায় না। কিছু সময় আমরা এখানে ঘোরাঘুরি করলাম এবং এখান সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করলাম। তো
তো আরেকটি কথা না বললেই নয়, আমরা কিন্তু আমাদের এই যে ট্রিপটা, আমাদের এই ট্রিপে কিন্তু আমরা আমাদের যে সঙ্গী, আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু জীবান, শেখ জীবান, রোসান এবং হচ্ছে জার্মান। আমরা কিন্তু এই 4 জন কিন্তু এই ট্রিপে আসছি। তো স্পেশালি থ্যাঙ্কস জীবানকে, যে আসলে এত সুন্দর একটি ট্রিপ উপহার দিয়েছে। তো যা হোক আর কি, তার জন্য অনেক শুভকামনা। ইনশাল্লাহ এভাবেই আরও অনেক জায়গায় আমরা ঘুরবো, দেখব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব। তো যা হোক, আমরা জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডও দেখা শেষ করে আমরা এখন রক গার্ডেনের পথে, যেখানে রয়েছে অসাধারণ একটি ঝর্ণা। একটা কথা আসলে বলতে হয়, রক গার্ডেনের এই যে পথ সত্যি ভয়ঙ্কর লেভেলের একটি সুন্দর পথ। যেমন ভয়ঙ্কর পাহাড়ি পথ, ঠিক তার থেকে বেশি সুন্দর। আঁকাবাঁকা পাহাড়ি এমন পথ আগে কখনো দেখার সুযোগ হয়নি। আর এখানে যারা গাড়ি চালাচ্ছে বা এখানে যারা এই রোডে যারা গাড়ি ড্রাইভ করছে, সত্যি তাদের দক্ষতা দেখলে অবাক হতে হয়। এত দারুণ কন্ট্রোল এবং নিয়ম মেনে গাড়িগুলো তারা চালাচ্ছে, যা দেখে আসলেই মুগ্ধ হওয়ার মতো। তো দেখতে দেখতে আমরা রক গার্ডেনের কাছে চলে আসছি। এসেই কিন্তু অসাধারণ একটি ঝর্ণা আমাদের চোখে পড়লো, যা সত্যি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তো সাথে সাথে কিন্তু গিটারটি বের করে একটু গানের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করলাম, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো রক গার্ডেন থেকে আমরা আবার ব্যাক করলাম। ব্যাক করার পথে কিন্তু আমরা খুব সুন্দর একটা ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়েছিলাম, যেখান থেকে আসলে ও যে দূরে দার্জিলিং শহরটি দেখা যাচ্ছে মেঘের ভিতরে। আর এটি সত্যি খুবই অসাধারণ একটি ভিউ পয়েন্ট, যেখান থেকে আসলে খুব সুন্দরভাবে চারিপাশটা উপভোগ করা যায়। দার্জিলিংকে কেন চায়ের দেশ বলা হয়, সেটা আসলে এখান থেকে হয়তো বা খুব ভালোভাবে উপভোগ করা যায়। চারিদিকে চায়ের বাগান, এত বড় বড় পাহাড় জুড়ে যে চায়ের বাগানগুলো রয়েছে, সত্যি এটা নিজের চোখে না দেখলে হয়তো বা বিশ্বাস করানো সম্ভব হবে না। তো যাই হোক, আমাদের সময়টা কিন্তু খুবই শর্ট, আর এই শর্ট টাইমে কিন্তু আমরা সব জায়গাগুলো চেষ্টা করছি ঘুরে দেখার জন্য। তো এবার আমরা এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে বাতাসিয়া লুপ, যেখান থেকে এই ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করা হয় এবং সেখানে কিন্তু এক লেনের যে ট্রেন লাইনটি রয়েছে, এই ট্রেন লাইনটি কিন্তু সেখান থেকে ডিভাইড করা হয়। তো লেনটা কিন্তু এই বাতাসিয়া লুপ থেকেই চেঞ্জ করা হয়, যেখানে কিছু সময় পর পরে কিন্তু রেলগাড়ি দেখা যাওয়া হয়। আর আমরা কিন্তু একবারে 2টা রেল দেখতে পেলাম। আর সেই সঙ্গে কিন্তু আমরা কয়লা দিয়ে যেই রেল চালিত রেলগাড়িটি, সেটাও কিন্তু আমরা খুব ভালোভাবে আমাদের চোখে ধরা পড়েছিল কীভাবে এটাই রেলটি আসলে চলে। এটা কিন্তু সত্যি দারুণ একটি অভিজ্ঞতা।
আপনি যদি কখনো দার্জিলিং আসেন অবশ্যই বাতাসিয়া লুপটা কিন্তু মিস করবেন না, অবশ্যই কিন্তু এখানে আসবেন। তো কয়লা দিয়ে কিভাবে রেল চলে সেটি কিন্তু ফার্স্ট দেখলাম, ফার্স্ট অভিজ্ঞতা কীভাবে কয়লার মাধ্যমে রেলগাড়িগুলা চালিত হয়। এটি যদিও এখন খুবই রেয়ার, খুবই কম, এখন দেখা যায় না যদিও সেভাবে। তো এটা দেখারও কিন্তু অভিজ্ঞতা অর্জন করলাম। তো আমরা বাতাসিয়া লুপ থেকে এখন সোজা চলে যাব চকবাজারের উদ্দেশ্যে। চকবাজার হচ্ছে দার্জিলিংয়ের একটি মেইন পয়েন্ট এবং বাণিজ্যিক এলাকা, যেখান থেকেই সব গাড়িগুলা বিভিন্ন জায়গার উদ্দেশ্যে ছেড়ে যায়। আর আমরা সেই চকবাজার থেকে কিন্তু গ্যাংটকের উদ্দেশ্যে গ্যাংটকের গাড়িতে উঠব। এখান থেকে আপনি চাইলে শেয়ার গাড়িও কিন্তু নিয়ে যাত্রা করতে পারেন। আর একটা কথা বলে রাখি, চকবাজার থেকে গ্যাংটকের উদ্দেশ্যে আপনি যদি যেতে চান, আপনি চেষ্টা করবেন যেন রিজার্ভ গাড়ি না নেওয়ার জন্য, কারণ সেখানে কিন্তু আপনি শেয়ার গাড়িতে যাওয়াটা আপনার জন্য সবথেকে বেশি বেটার। চকবাজার থেকে দার্জিলিংয়ের এই চকবাজার থেকে গ্যাংটকে আপনার শেয়ার গাড়িতে পার ম্যান সিঙ্গেলি ভাড়া পড়বে 300 থেকে 400 রুপি। যার যে কয়টা সিট আপনার প্রয়োজন আপনি কিন্তু বুক দিয়ে দিতে পারেন। পাহাড়ি ঘেরা মেঘের ভিতর দিয়ে গ্যাংটকের এই পথটি অবশ্যই আপনার ভিতর নতুন অনুভূতির জন্ম দেবে। দার্জিলিং থেকে গ্যাংটকের এই 96 কিলোমিটারের যে পথটি রয়েছে তাতে সময় লাগতে পারে 4 থেকে 5 ঘন্টা। বেশি বৃষ্টি হলে কিন্তু এই পথটি বন্ধ হয়ে থাকে। আমরা যখন যাচ্ছি জানতে পারলাম একদিন আগেই এই পথটি খোলা হয়েছে। পাহাড় ধসের জন্য এই পথটি এতদিন বন্ধ ছিল। তো যেতে যেতে কিছু দূর গিয়ে সুন্দর একটি গ্রামের দেখা পেলাম, আর সেখান থেকে আমরা দুপুরের খাবার অর্ডার করে ফেললাম। এখানে বেশ কিছু সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে এবং এটাই হয়তো বা আমাদের দুপুরের খাবার খাওয়ার জন্য খুব উপযুক্ত একটি স্থান। তো এখানে বেশ কয়েকটি রেস্টুরেন্ট থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের পছন্দ মতো একটি রেস্টুরেন্ট আমরা চয়েস করলাম, বাঙালি দাবা নামের একটি রেস্টুরেন্ট। তো সেই রেস্টুরেন্টে কি কি খাবার পাওয়া যায় সেটা আমরা দেখে আমরা সেখানে অর্ডার করে দিলাম। তো এমন দুর্গম এরিয়াতে আসলেই বাংলা যে হালাল খাবারটি রয়েছে বাঙালিদের, সেটি পাওয়া কিন্তু খুবই একটু কষ্টকর। তো যাই হোক, আমাদের যে ড্রাইভার ছিল সে কিন্তু আমাদের ভালো একটি জায়গাতেই আমাদের নিয়ে আসছে। তো আমরা এখানে খুব সুন্দর কিছু মেনু পেয়ে গেলাম, ভাত, মুরগির মাংস, ডাল, ভাজি। তো যাই হোক, সব কিছু মিলে খুব দারুণ একটি খাবার আমরা পাবো আশা করছি। তো যাই হোক, অবশেষে আমাদের অর্ডার করা খাবারগুলি চলে আসছে। আমরা কিন্তু খেতে খেতে চারিপাশটা বেশ সুন্দরভাবে উপভোগ করছিলাম। পাহাড়ের এত উপরে বসে বসে খাওয়াটা খুবই সত্যি দারুণ ব্যাপার। তো যাই হোক, আমরা খাওয়া শেষ করে আমরা আবার রওনা করলাম গ্যাংটকের উদ্দেশ্যে। তো আমরা যেতে যেতে হঠাৎই একটি বাজার পেলাম, বাজারটির নাম তিস্তা বাজার। আর তখন অতটা বুঝতে পারিনি এটাই সেই তিস্তা নদীর তিস্তা বাজার। তো বাজারটি ক্রস করতে করতেই কিন্তু আমরা দেখা পেলাম সেই তিস্তা নদীর। তো নদীটি চোখের সামনে আসা মাত্রই নদীর ভয়ঙ্কর স্রোত দেখে কিন্তু আসলে আমরা সবাই চমকে উঠলাম। একটা নদীতে এত স্রোত হতে পারে, এত স্রোতী নদী আসলে আগে কখনোই দেখা হয়নি। পাহাড়ি সব ঢলের
যত পানি সব পানি কিন্তু এই নদী দিয়ে প্রবাহিত হয়। তো আমরা দেখছি যে নদীর পাশে যে বাড়িঘরগুলো রয়েছে নদীর স্রোতে কিন্তু সব বাড়িঘরগুলো ভেঙে ভেঙে কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। আর নদীতে এত স্রোত, নদীতে নামা তো দূরের কথা, নদীর পাড়ে গিয়ে দাঁড়ানোটাও হয়তোবা বোকামি হবে। যা হোক, আমরা কিছুটা পথ এগোতে না এগোতে আমরা আরেকটি খবর পেলাম সামনে নাকি পাহাড় ধস হয়েছে। তো সেখানে বেশ কিছু গাড়ি কিন্তু জ্যামে পড়েছে, পাহাড় ধসের কবলে পড়েছে। তো হয়তোবা বেশ লম্বা সময় কিন্তু আমাদের হয়তোবা ওখানে অপেক্ষা করতে হবে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আমার আজকের পর্ব আমি এখানেই শেষ করব। আমি পরবর্তী পর্বে আমি দেখানোর চেষ্টা করব গ্যাংটক পর্যন্ত পথ এবং গ্যাংটকের যেই দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই স্থান সম্পর্কে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আমার এমআর রুবেল পেজটিতে সবাই ফলো করুন, কমেন্টস শেয়ার করুন। ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে পরবর্তীতে আরও অনেক জায়গা আমি ঘুরে দেখানোর চেষ্টা করব। আমি তো জানাই দেবো। যদি মেয়ে মানুষ হন আর তুমি আমারে ভিডিও করতেছো কেন মান? পাহাড় দশ হচ্ছে, তোমার ব্লগে তুমি কাজে লাগাবা। আমরা দার্জিলিং থেকে আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো ইতিমধ্যে আমরা কিন্তু অনেক বড় একটি জ্যামের মুখোমুখি, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে পাহাড় ধসের কারণে হচ্ছে সব গাড়িগুলো এখানে বন্ধ হয়ে যাচ্ছে। আর এখানে যে রোডটি রয়েছে, রোডটি আসলে একটু বিপজ্জনক রোড, কারণ হচ্ছে এখানে যে কোনো সময় হচ্ছে পাহাড় ধস হতে পারে। আর এই পাহাড় ধস হলেই হচ্ছে এখানে সব গাড়ি ঘোড়া যে অবস্থায় থাকবে সেইখানে ওই অবস্থায় থাকতে হবে আর কি। পাহাড় নেই কোনো নেই কোনো নেই কোনো জায়গায় না পুরো কুন্ড উপর